শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। জেনোসাইড, গণহত্যা বিষয়টা আবার সামনে এলো। এই বিষয়টি সামনে আনলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি সামনে আনেন। বলেন, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবে। সরকার ও রাজনৈতিক দলগুলো যখন একই দিনে নির্বাচন ও গণভোটের ব্যাপারে একমত হয়ে নির্বাচনের পথে হাঁটছেন, জামায়াত আমিরের কেন এমন বক্তব্য? উত্তর খুঁজবো আজ। তাছাড়া সম্প্রতি বিএনপি শীর্ষ নেতাদের বক্তব্যতেও জামায়াত সহ ৮ দলের আন্দোলনের বিষয়টি তুলে এনে কটাক্ষ করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের জন্য সোচ্চার দল এখন সুর নরম করে নির্বাচনের পথে হাঁটছে। আবার বিএনপির আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল রাতারাতি আন্দোলন থেকে সরে এসেছে, যা লজ্জার বিষয়। বিএনপি ও জামায়াত নেতাদের এই ধরনের বক্তব্য আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা জানার চেষ্টা করব আজকের আলোচকদের কাছ থেকে, জানাবো আপনাদেরকে। দর্শক, আজকে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আব্দুল নূর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন গাজী এম এইচ তামিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তামিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আজকের আলোচনার বিষয় আমরা রেখেছি জেনোসাইডের আশঙ্কা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও, আলোচনা করবেন আমাদের আলোচকরা। আমি প্রথমেই একটু যেতে চাই ডাক্তার আব্দুল নূর তুষারের কাছে। ডাক্তার আব্দুল নূর তুষার, জেনোসাইড, গণহত্যার বিষয়টি হঠাৎ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম একটি অনুষ্ঠানের যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। নির্বাচনের দিন গণভোট হলে তিনি বলেছেন জেনোসাইড হবার আশঙ্কা থাকে। আসলে কেন তিনি এই কথা বলেছেন, বা আপনি কি কোনো আশঙ্কা দেখেন কিনা? আসলে কেন বলেছেন নির্বাচনের দিন গণভোট হলে অসুবিধা কি? গণভোট তারা দীর্ঘদিন বিরোধী ছিলেন, সে কারণে না, নির্বাচনের দিন গণভোট না হয় গণভোটটা আগে হোক, এটা জামাতের দাবি ছিল। কিন্তু গণভোট না হোক এই দাবি তো কারোই ছিল না যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। ফলে নির্বাচনের দিন হচ্ছে এটা কেবলমাত্র তাদের যে মতামত সেইটাকে না মেনে অন্য কয়েকটি দলের মতামতকে সরকার হয়তো প্রাধান্য দিয়েছেন। এখানে দুটি সুবিধা হয়েছে, একটা হচ্ছে যে খরচ কম হবে, আরেকটা হচ্ছে ভোটাররা দুইবার যাবে না ভোট দিতে, একই দিনে ভোট দিবে। আরেকটা হচ্ছে যে প্রচারণা চালানোর জন্য একটু সময়ও পাওয়া যাবে। যদি কেউ গণভোট নিয়ে প্রচারণা করতে চায় তাহলে সেই সময়টা পাওয়া যাবে, যেটা এখন হলে কোনো প্রচারণা হতো না। আর গণভোটের তো দুর্বলতা আছে, এটা তো অস্বীকার করা যাবে না। গণভোট 4টা প্রশ্নের উপর গণভোট হচ্ছে, যেখানে আলাদা আলাদা করে হ্যাঁ না বলার কোনো সুযোগ নাই। আবার প্রশ্নের ভেতরে প্রশ্ন আছে, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে, তাই বারবার ব্যাখ্যা করার প্রয়োজন নাই। গণভোট সাধারণত একটি সিঙ্গেল প্রশ্নের উপরে হয়, যেমন ধরেন ব্রেক্সিটে ব্রিটেন যাবে নাকি যাবে না, কিংবা ধরেন স্কটল্যান্ড স্বাধীন হবে নাকি হবে না। এরকম হলে পরে সুবিধা হয়, ভোটাররা একটা মূল ইস্যুতে ভোট দেন। কিন্তু এইখানে 84টি প্রস্তাবকে ভেঙে ভেঙে 4টা প্রশ্নের মধ্যে ভাগ করা হয়েছে, এবং চতুর্থ প্রশ্নটা হচ্ছে এইরকম যে যেগুলিতে আপত্তি রয়েছে বা দ্বিমত আছে সেগুলি আবার দলগুলি তাদের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেটাকে তারা ঠিক করবে। তো ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি তো গণভোটের মধ্যে দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি তো ওনারা তাদের ভোটারদের কাছে দিয়েছেন। যেমন ধরেন বিএনপি দেবে তাদের ভোটারদের কাছে, জামাত ইসলাম দিবে তাদের ভোটারদের কাছে। তাহলে বিএনপির ভোটার কেন জামাত ইসলামের ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য হ্যাঁ বলবে, আর জামাত ইসলামের ভোটাররাই বা কেন বিএনপির ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য 4 নম্বর কোশ্চেনে হ্যাঁ বলবে? ফলে এইখানে অনেক জটিলতা আছে, এগুলা সরকার বুঝবেন, দলগুলি বুঝবে এত জটিলতা কেন আছে। কিন্তু যে বিষয়টি সেটা হচ্ছে যে ভোটের দিন গণভোট হলে জেনোসাইডের আশঙ্কা কেন? কারণ জেনোসাইড হচ্ছে গণহত্যা, আমি বুঝতে পারি না আসলে, এটা আমারই সীমাবদ্ধতা। জেনোসাইড হয়তো উনি একটা অন্য কোনো অর্থে ব্যবহার করেছেন, গণহত্যা প্রসঙ্গে করেন না। কারণ গণহত্যা কে করবে? গণহত্যার কিছু না। আমার ধারণা উনি একটা বৃহৎ মানে একটা জটিলতা তৈরি হবে, এটাকে উনি সংঘর্ষ হতে পারে। উনি মাঝে মাঝে নানান রকম শব্দ ব্যবহার করেন, এটা তার ভোকাবুলারির হয়তো একটা ব্যাপার, উনি এরকম বলেন। রিজভী, যে সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী বলেছেন জেনোসাইডের হুমকি দিচ্ছেন জামায়াত আমির, এটা তো জনগণ ভালোভাবে নেবে না। আপনি তো খুব বিপজ্জনক কথা বলেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন জামায়াত আমিরের এমন কথা বিপজ্জনক। আপনি কি বিপজ্জনক মনে করেন? না, এখানে আমার বিপজ্জনক মনে করার কিছু নাই। আসলে রাজনৈতিক দলগুলি তো একে অন্যের বিরোধিতা করবে। আমরা এটা আশা করতে পারি না যে এরকম একটি শব্দ উচ্চারণ করার পরে বিএনপি এবং যারা এই মুহূর্তে জামাতের বিরোধী
তারা কি জামাতের এই বিষয়টাকে সমালোচনা করার সুযোগ ছেড়ে দেবেন? তারা দিবেন না। ফলে তারা এটাকে নিয়েছেন এবং তারা নিয়ে তার সমালোচনা করছেন। এখন এই সমালোচনাটা খারাপ কিছু না, কেননা একটা বেশ জোরালো শব্দ উচ্চারিত হয়েছে। এটা ব্যাখ্যা চাইলে পরে এটার আসলে সদুত্তর আসবে না, ব্যাখ্যা আসবে না, না আসলে এটা নিয়ে বেশ কিছুক্ষণ একটা একটা আমেজ তৈরি করা যাবে, যে আমেজে বলা যাবে যে দেখেন দেখেন ওনারা এই ধরনের শব্দ ব্যবহার করে, ওনারা সরকারে গেলে সরকার চালাতে পারবে না, ওনারা আসলে এই ছোটখাটো শব্দের অর্থ ভুল করে। মানে এইগুলি হচ্ছে রাজনৈতিক একটা কৌশলের অংশ, এবং আমি মনে করি যে বিএনপি সেটাই করছে এখন, যেটা রাজনৈতিক কৌশলের অংশ। জামাতের সমালোচনা করার সুযোগ পেলে সেই বক্তব্যের কথা বলেছেন কিনা, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন বলেছে পিআর এর জন্য সোচ্চার একটি দল এখন নরম সুরে নির্বাচনের দিকে হাঁটছে। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাতারাতি আন্দোলন থেকে সরে আসা লজ্জার বিষয় হলেও জাতীয় স্বার্থে জনগণের দাবির সাথে একাত্মতা করা জরুরি। আবার বিএনপি মহাসচিব আরেকটি কথা বলেছেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না। এইসব কথার পিঠে কথা বলেছেন নাকি আসলে নিজে? না, কথার পিঠে কথা না, কিছু কথায় যুক্তি আছে, আবার কিছু কথায় খানিকটা রাজনৈতিক একটা আক্রমণ আছে। যেমন রাতারাতি সরে আসা, দল আসতে পারে রাতারাতি সরে আসতে, কারণ দল তো তার সিদ্ধান্ত নিবে জনগণের মঙ্গলের জন্য বা নিজেদের মঙ্গলের জন্য, যে কোনো একটা, হয় দলের মঙ্গল নাহলে দেশের মঙ্গল। তো যে কোনো কারণে দল পিছিয়ে আসতে পারে, মনে করতে পারে যে এই আন্দোলন করে লাভ হবে না, অযথা সময়ের অপচয় হবে, নির্বাচন কাছে এসে গিয়েছে, নির্বাচন যারা করবে তাদের পেছনে সময় দিবে, নাকি পিআরের জন্য আন্দোলন করে সেই পিআর পাবে না। তো দল এই সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এটা সমালোচিত হবেই, কেননা এটা দিয়ে বিএনপি বলার চেষ্টা করছে যে দেখো তাদের কথা ঠিক থাকে না, তারা সকালে একটা বলে বিকালে একটা বলে, মানুষজনকে রাস্তায় আহ্বান জানিয়েছিল রাজপথ ছেড়ে আপনারা আসুন আলোচনায়। হ্যাঁ, তো এই জন্য বলতে পারে। তবে আরো কিছু যেগুলি আছে সেগুলি তো হয়তো কিছু কিছু যুক্তি আছে, যে যুক্তি তারা ব্যাখ্যা করতে পারবেন। আমার কাছে মনে হয় যদি একটা কথা আছে সেখানে হয়তো কিছু যুক্তি আছে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো অন্য প্রশ্ন নিয়ে। গাজী এম এইচ তামিম, আপনি কি দেখেন আসলে জামায়াত আমির যে জেনোসাইডের আশঙ্কার কথা বলেছেন, আপনি কি তাই মনে করেন কিনা? যেহেতু আপনি একজন অ্যাডভোকেট আইনজীবী, আপনি কি মনে করেন আসলে? ধন্যবাদ আপনাকে, চ্যানেল এস এর সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করি সেটা হলো এটাই হলো রাজনীতির এবং গণতন্ত্রের সৌন্দর্য। একজন দলের প্রধান একটা কথা ছুড়ে দিলেন, সেই কথা তার প্রতিপক্ষ সেই কথাকে লুফে নিল যে হ্যাঁ এই কথার মধ্যে সমালোচনা আছে, এবং তারা সেটা করছেন। মাঝে মধ্যে বিএনপিও এরকম দু একটা কথা বলে ফেলছেন যেটি হয়তো বা রাজনীতিতে তারা পেছনে পড়ে যাচ্ছেন, সেটিকে লুফে নিয়ে জামাত বা বিএনপি বিরোধী যারা রাজনীতি করছেন তারা সেটাকে জনগণের সামনে তুলে ধরছেন। এই যে কথার খেলা, রাজনীতির নির্বাচন এবং রাজনীতির যে দ্বন্দ্ব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, এটাই হলো রাজনীতি এবং গণতন্ত্রের সৌন্দর্য, যেটা আমরা গত 15 বছর দেখতে পারিনি। আমরা গত 15 বছরে দেখেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণকে দেখিয়েছে তারা ক্ষমতায় আসছে। আরেকটি দল জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে বিরোধী দলে গিয়েছে। আবার দেখতে পাচ্ছি যে এই জাতীয় পার্টির কয়েকজন আবার মন্ত্রী হয়েছে, আবার ওই জাতীয় পার্টির প্রধান একজন বিরোধী দলীয় নেতা হয়েছে। এখন একই দলের মধ্যে কে যে সরকারে আর কে যে বিরোধী দলে এটা বলতে পারছে না। আবার কোন কথা বিরোধী দলের কথা চলে যাচ্ছে সরকারের পক্ষে, আবার কোনটা যে বিপক্ষে যাচ্ছে এটা বুঝছে না। এই যে রাজনীতি এবং গণতন্ত্র মানুষ হারিয়ে ফেলেছিল, আমি এই কথার মধ্যে এই রাজনীতি এবং গণতন্ত্রর দৃশ্য দেখতে পাচ্ছি, সৌন্দর্যের কথা বলছেন। গণহত্যার মতো একটা বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে? এই যে আমিও এটার বক্তব্য যে আসলে এই গণহত্যা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন, আমি যেটা মনে করি, যেটা তুষার ভাই বললেন, যে নির্বাচনের সময় হয়তোবা বিশৃঙ্খলা হতে পারে, পরস্পর হানাহানি মারামারি হতে পারে, অথবা কিছু কেন্দ্র দখল বা যে জাতীয় জিনিসগুলো হয় এরকম কিছু ঘটনা ঘটতে পারে, এটিকে উনি এইভাবে মিন করেছেন। এটা আমার একদমই ব্যক্তিগত প্রশ্ন। এর বাইরে আমি কি এভাবে বলতে পারি ধরেন জেনোসাইড সম্পর্কে বুঝতেন না বিষয়টা? এমন বিষয়টা তাও না। ধরেন মনে কিছুদিন আগে আমরা বিএনপির মহাসচিবের মুখে শুনলাম যে উনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন। উনি বললেন যে ধানের শেষে ভোট দেওয়া মানেই তো নৌকায় ভোট দেওয়া। এই যে কথাগুলো, এগুলো রাজনীতির কথা। এগুলো অনেক সময় কিছুটা ভুলক্রমে হয়ে যায়, অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে হয় যে হ্যাঁ এটা দিয়ে আবার মাঠ গরম হোক, এই কথাগুলো অন্যরা ধরে সেটার ব্যাখ্যা করুক, উনি আবার নিজে এগুলোর ব্যাখ্যা হবে। এই যে কথার ছোড়াছুড়ি, এগুলোকে আমি রাজনীতির সৌন্দর্যই মনে করি। খুব সিরিয়াসলি আমি এই কথাগুলো নিতে চাই। নির্বাচনে এইসব বক্তব্যের কোনো প্রভাব দেখেন না? নির্বাচন বড় ধরনের কোনো প্রভাব, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ঐতিহাসিক নির্বাচনের কথা বলছেন সরকার, সেই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? তো
এই কথাগুলো ফেলবে না, তবে এগুলো সব মিলিয়ে শেষে গিয়ে একটা প্রভাব তো পড়বেই। তবে মানুষ যেহেতু আশা করে আছে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, এটা আসলেই হওয়া উচিত, কারণ দীর্ঘদিন মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। ধন্যবাদ। আপনার কাছে আসবো ডাক্তার আব্দুল তুষার। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না নিয়োগ পেয়েছেন। এখন থেকে ট্রাইব্যুনাল একের সেই গুমের দুটি মামলা, বিশেষ করে 3 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর একটি শুনানি হতে পারে, দুই মামলার, এই মামলার জন্য তিনি নিয়োগ পেয়েছেন। আমার এটা প্রথম প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে দেখছেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আগে যে মামলার রায় হলো, যে মৃত্যুদণ্ড শেখ হাসিনার এবং সেই সাথে আসাদুজ্জামান কামালের, তখন যেটা পান্নাকে আমরা দেখি নাই আইনজীবী হিসেবে, এখন দেখছি, যদি একটু বলতেন, বিশ্লেষণ করতেন। আমার মনে হয় পান্না সাহেব তখন দেরি করে ফেলেছিলেন, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে রাষ্ট্র তখন মনে করে নাই যে পান্না সাহেবকে তারা নিয়োগ দিবে, এখন রাষ্ট্র মনে করেছে নিয়োগ দিবে, দিয়েছে। তবে পান্নাকে আবেদন করেছিলেন কিনা? না, উনি তো আগেও তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এটাতে অংশ নিতে চান, আগের মামলাটাতেও, কিন্তু রাষ্ট্র তখন সেটা তাকে অ্যালাউ করে নাই। নিশ্চয়ই নিয়ম ছিল, যে নিয়মের মধ্যে তাকে ডিসঅ্যালাউ করার সুযোগ ছিল, রাষ্ট্র সেটা করেছে। আর এখন নিশ্চয়ই অ্যালাউ করার সুযোগ আছে, তাই অ্যালাউ করেছে। কিন্তু ওনার এই মামলায় যোগ দেওয়া না দেওয়া দিয়ে আসলে মামলার কোনো ক্ষতিবৃদ্ধি হবে বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা বিষয় তো আমরা ভুলেই যাচ্ছি, সংবিধান নিয়ে এক আলোচনা পান্না সাহেব ডেকেছিলেন, যে আলোচনা করতে যারা গিয়েছিলেন তাদেরকে বন্দি করা হয়েছে। তো পান্না সাহেব সংবিধান নিয়ে আলোচনা করার যে ডাক দিয়েছিলেন, ওই অনুষ্ঠানের মধ্যে অনেকেই গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তাহলে পান্না সাহেব এখন আবার রাষ্ট্র কর্তৃক প্রসিকিউটর হয়েছে। এখন কি আশঙ্কা করছেন? না, আমি কোনো আশঙ্কা করছি না। আমি শুধু বলছি যে এইখানে কিছু কিছু জায়গা আছে যেটা যুক্তি মিলে না আর কি। ধরেন ওনার ডাক দেওয়া অনুষ্ঠানটা যদি একটা চক্রান্ত হয়ে থাকে, আবার সেই চক্রান্তকারী আবার এখন এইটাকে উনি প্রতিনিধিত্ব করছেন। চক্রান্তকারী হিসেবে ওনাকে তো আটক করা হয়নি, হয় নাই, কিন্তু ওই অনুষ্ঠানটা উনিই ছিলেন আহ্বায়ক, ওনার নামেই ডাকা হয়েছিল। তো এই জন্য আমি বুঝি না আর কি, অনেক কিছু আমাদের সাধারণ যুক্তিতে নামে ডাকা হয়েছে। উনি কি জানতেন? আসলে আমি জানি না, আমরা পত্রিকায় যা দেখি আমরা সেটা পড়ি, আমরা তো আর জানি না। আমরা পত্রিকায় পড়ি, আমরা পত্রিকায় দেখি যে এটা বলা হয়েছে, এটা বলা হয় নাই। যেমন আপনি অনুষ্ঠান করছেন না, আমি আপনার অনুষ্ঠান যখন দেখি, আরেকজনের কথা শুনে আমি জানতে পারি। আমি তো সাধারণ জনগণ, আমি কোনো দল রিপ্রেজেন্ট করি না, জীবনেও করি নাই। এবং আমি ছাত্র অবস্থায় কিছুদিন ছাত্র রাজনীতি করেছিলাম, সেটা 92 সালে শেষ হয়ে গিয়েছে। 92 সালের পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংস্রব ছিল না। একজন সাধারণ নাগরিক বাংলাদেশের সাধারণ নাগরিক হতে পারবে না, এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুরবস্থার কারণ। একজন সাধারণ নাগরিক সে যুক্তিপূর্ণভাবে সঠিক কথা বলতে পারবে না, এইটা দুর্দশার আরেকটা কারণ। আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই মামলায় উনি যুক্ত হয়েছেন, এর ফলে কি মামলার মেরিটের কোনো পরিবর্তন হবে? কিংবা উনি যুক্তিতর্ক দিলেই কি এই মামলায় জয়ী হওয়া কিংবা বিজয়ী হওয়া কিংবা পরাজিত হওয়ার কোনো সঙ্গে সম্পর্ক আছে? আমার মনে হয় না। কেন আপনার মনে হচ্ছে এটা হয় না? আমার মনে হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ উকিল যদি যথেষ্ট পরিমাণে যুক্তিতর্ক থাকে যারা বাদী তাদের কাছে, তাহলে তো এই মামলায় তার কাজ হবে শাস্তি কমানো। তো এটা নির্ভর করবে হচ্ছে যুক্তি প্রমাণ, সাক্ষ্য প্রমাণের উপরে। রাষ্ট্র কি যুক্তি আনে, রাষ্ট্র কি সাক্ষ্য প্রমাণ দেয়, রাষ্ট্রের কাছে কি অকাট্য প্রমাণ রয়েছে, তার উপরে নির্ভর করবে। ফলে মামলার উকিল দিয়ে মামলা জিতা যায় না। সবসময় মনে রাখেন, বিবাদী কোনোদিন মামলায় উকিল জিতার জন্য নিয়োগ করে না, নিয়োগ করে যাতে তার শাস্তি কমে আসে। আর যদি বিবাদী মিথ্যা মামলার শিকার হয়, সেক্ষেত্রে খালাসের জন্য। কিন্তু অধিকাংশ লয়ার যেটা করেন, উনি যখন বিবাদীর পক্ষে দাঁড়ান তখন মূলত উনি দাঁড়ান হচ্ছে বিবাদীর শাস্তি কমিয়ে আনার জন্য। কেননা ক্রিমিনাল লয়াররা জানা চোরের পক্ষে দাঁড়ায় না। কেন দাঁড়ায়? সে চায় যে চুরি প্রমাণিত হলেও যেন সর্বোচ্চ শাস্তিটা না হয়, একটা মধ্যম শাস্তি হয়, একটা কম শাস্তি হয়, এটার জন্য লড়াই করে। এখানে লয়ার আছেন, উনি ভালো বলতে পারবেন। আমি ল শিখেছি কোথার থেকে, আমি আপনাকে বলি। পেপার চেজ নামে একটা অনুষ্ঠান হতো একসময় টেলিভিশনে, ল স্কুলের উপরে। তারপরে এলএ ল দেখতাম, তারপরে এই যে সুটস দেখতাম, তারপরে এরকম আরো, মানে আমি 101টা সিরিজের নাম বলতে পারি। এরকম আইন নিয়ে আরো দুনিয়ার সমস্ত জায়গাতে কথাবার্তা হয়। আমরা সাধারণ লোকেরা ওইভাবে শিখি। আর একসময় আমার আইনে অনেক আগ্রহ ছিল, আমার বন্ধুরা অনেক আইনবিদ আছে, তাদের সাথে আড্ডা দিই, কথা বলি, সেখান থেকে কিছু জানি। সংবিধান সব নাগরিকের জানতে হয়। ফলে আমাদের মতো কিছু লোক আছে, আমরা সংবিধান পড়ি, কারণ আমি মনে করি যে নাগরিক হতে গেলে আমার সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক যা যা আছে সেগুলো জানা লাগবে এইসব জায়গা থেকে। কিন্তু একটা জিনিস আমার ধারণা, এখানে লয়ার আছেন, উনিও আমার ধারণা একমত হবেন যে
পৃথিবীর শ্রেষ্ঠ লয়ারও অপরাধীকে কখনো অপরাধ মুক্ত করতে পারে না। জি, সেক্ষেত্রে আপনি কি এটা আশা করেন কি, যেহেতু আপনি বলেছেন বিবাদী আইনজীবী আসামির শাস্তি কমাতে পারে, যে জেডাই খান পান্নার যে এখন সংযুক্ত হলো, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং আতাউজ্জামান কামালের মৃত্যুদণ্ডের সাজা কি কমাতে পারবে? না, এর মধ্যে ওইটাতে যুক্ত হন নাই, এর মধ্যে নতুন মামলা যুক্ত হয়েছে। জি, নতুন মামলা যুক্ত হলে যদি শাস্তি কমেও, একটা শাস্তি তো রয়ে গিয়েছে, ওই একটা শাস্তি সর্বোচ্চ শাস্তি, এরপরে তো কোনো শাস্তি নাই। ওই শাস্তি তো বারবার দেওয়া যায় না। আপনি তো কারো যদি 25টা মামলায় মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড তো একবার হবে, 25 বার হবে না। মৃত্যুদণ্ড তো অনেক সময় কমিয়ে আনা হয়েছে, আমি দেখি দেলোয়ার সাঈদী মৃত্যুদণ্ডটা কমিয়ে আনার সুযোগ আছে সাংবিধানিক ভাবে, কেবলমাত্র উচ্চ আদালত যদি এই মৃত্যুদণ্ড কমিয়ে দেয়, আর যদি তা না করে তাহলে রাষ্ট্রপতি যদি কোনো কারণে ক্ষমা প্রদর্শন করে, সেই সুযোগ এই মামলাতে কতটুকু আছে আমার জানা নাই। ধন্যবাদ আপনাকে। যেটা একটু যেতে চাই গাজী এম এস তামিম, জেডাই খান পান্নার কথা বলছিলাম, নিয়োগ পেল আজকে ট্রাইব্যুনাল 1-এ, কিন্তু এর আগের মামলায়ও তিনি আবেদন করেছিলেন, আমি যতটুকু জানি। মামলায় তিনি যুক্ত শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চেয়েছিলেন, তখন তার আবেদনটা আমলে নেওয়া হয়নি, এবার আমলে নেওয়া হয়েছে, কারণটা কি? একটা জিনিস আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেটা হলো পৃথিবীর সকল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে কোনো ব্যক্তির আইনি সুবিধা পেতে গেলে তার প্রধান শর্ত হলো তাকে আইনের আশ্রয়ে আসতে হবে। আপনি আইনকে, আদালতকে অস্বীকার করে আপনি আইনের আশ্রয় পেতে পারেন না। এটা পৃথিবীর কোনো আদালতে নাই। বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টও একই সিস্টেম, যে কোনো ব্যক্তি যদি আইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধার কিছু অংশ পেতে চান, তাকে আইনের আশ্রয়ে আসতে হবে। আইনের আশ্রয় মানে সারেন্ডার করে জেলখানায় থাকতে হবে, অথবা জামিনে আদালতের সামনে থাকতে হবে। কোনো না কোনোভাবে আসামিকে আদালতের সামনে থেকে আইন চাইতে হবে, যে আমার জন্য এই আইনটা আমি চাই। এই কথাটা উনি নিজে বলতে পারেন। আমাদের কনস্টিটিউশনে বলা আছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বাংলাদেশের আইনে সমান, এবং সে আদালতের কাছে নিজে তার মামলা প্রেজেন্ট করতে পারেন। সাধারণ মানুষ যেহেতু আইন জানেন না, ওনারা তাদের কথাটা আইনজীবীকে বলেন, আইনজীবী ওনার কথাটা কোর্টকে বলেন। এটাই হলো প্রসিডিউর। তো যিনি আইনের আশ্রয় চান উনি নিজেই আইনের সামনে নেই, অতএব ওনাকে ওনার পছন্দ মতো অথবা কোনো আইনজীবীর পছন্দ মতো তার ক্লায়েন্ট রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নেই। দুজনকে একসাথে আদালতে আসতে হবে। কোনো আইনজীবী নিজে গিয়ে কোর্টকে বলবে না যে আমি অমুকের পক্ষে হয়ে কাজ করছি। এটা হলো একজন আইনজীবীর জন্য সবচেয়ে বড় ডিসক্রেডিট, যে কোনো আইনজীবী আদালতের সামনে তার মক্কেলকে চয়েস করলো, মক্কেল এসে বলবে যে আমি আমার অমুক আইনজীবীকে নিতে চাই। এটা হলো আইনজীবীর ক্রেডিট, যে হ্যাঁ আমাকে ক্লায়েন্ট পছন্দ করেছে এঙ্গেজ করার জন্য। তখন সে সিগনেচার করে একটা ওকালাতনামা আমরা যেটাকে বলি পাওয়ার দিবে, আইনজীবী ওইটা নিয়ে কোর্টে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ এইখানে আমার মানে আমার আসামি বা আমার ক্লায়েন্ট সাইন করেছে, আমি উনার পক্ষে আইনজীবী। কেন? আমি আসবো আপনার কাছে এই মামলা কিভাবে নিয়োগ পেলেন সেই বিষয় নিয়ে ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনায় যারা আছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আছেন গাজী এম এইচ তামিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিরতির আগে তাকে প্রশ্ন করেছিলাম, এবার সে প্রশ্ন উত্তর আমরা জানবো। গাজী এম এইচ তামিম, আমার প্রশ্ন ছিল, আপনি নিজেই বলেছেন যে আসামি যদি কোনো ধরনের কোনো আইনজীবী নিয়োগ না করেন, সেই আইনজীবী আবেদন করতে পারেন না বা তিনি দাঁড়াতে পারেন না, কিন্তু এবারে যে দুটি গুমের মামলায়, এই মামলায় তিনি কিভাবে নিয়োগ পেলেন? এটা কি রাষ্ট্রপক্ষ করলেন নাকি? সেখানে আসছিলাম যে ধরেন কোনো আইনজীবী, সবসময় আমরা আদালতে দেখেছি কি যে হলো অ্যাকিউজড এসে, আসামি এসে বলে যে আমি অমুক আইনজীবীকে এঙ্গেজ করতে চাই। ওই আইনজীবীকে বলেন যে আপনাকে আমার মামলায় এঙ্গেজ করতে চাই, উনি একটা ফি ক্লেম করেন, সেই ফি তাকে দিলে উনি আসামির পক্ষে কোর্টে দাঁড়ান। এখন আসামির অনুপস্থিতিতে যদি কোনো আইনজীবী নিজে কোর্টে দাঁড়িয়ে বলেন যে আমি এই আসামির জন্য আইনজীবী হতে চাই, প্রথম কথা হলো যে এটার আইনগত সুযোগ নেই। আমরা যে তর্কের খাতিরে ধরেই নিলাম সুযোগ আছে, তাহলে বলতে হবে যে এর কি প্রমাণ আছে যে উনি আপনাকে এঙ্গেজ করেছেন। ঠিক অন্য একটা সময় অন্য আইনজীবী এসে যদি বলে যে আমি ওনার জন্য এঙ্গেজ হতে চাই, যার কারণেই তো সিগনেচার দিয়ে কোর্টের সামনে আসতে হয়, যে এইটা আমার অ্যাকিউজড, আমার ক্লায়েন্ট আমাকে সিগনেচার দিয়েছে, এই জন্য আমি একাই তার আইনজীবী। 5 জন এসে যদি বলে যে আমি ওনার জন্য আইনজীবী হতে চাই, তাহলে কে হবে? কোর্ট কাকে নিয়োগ করবে? এই জন্য কমন সেন্সেও এটা আসে না যে কোনো আইনজীবী স্বেচ্ছায় দাঁড়িয়ে বলবে যে আমি শেখ হাসিনা বা অন্য কারো আইনজীবী হতে চাই। এটা কোনো যুক্তিতেও আসে না, আইনেও নাই। উনি শেখ হাসিনার মামলার যখন ট্রায়াল হচ্ছে, 5টা সাক্ষীর জবানবন্দি শেষ এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণের আগে মামলার 4 শুনানি হয়, অভিযোগ গঠন। এই শুনানির সময়ে একজন আসামির পক্ষে যদি আইনজীবী না থাকে,
তাহলে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল দিতে হয়। শেখ হাসিনার মামলায় একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করলো ট্রাইব্যুনাল। এরপরে চার্জ শুনানি হলো, চার্জ গঠন হলো, 5টা সাক্ষীর জবানবন্দি শেষে একদিন গিয়ে জেডাই খান পান্না সাহেব এসে বললেন যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই। এখন কথা হলো যে আপনি বলছেন আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেওয়ার পরে 5টা ডেটে হিয়ারিং হয়েছে, আবার 5টা সাক্ষীও জবানবন্দি গ্রহণ হয়েছে, এরকম শেষে। এখন কোর্ট কেন আমির হোসেন সাহেবকে বাদ দিবেন? আমির হোসেন সাহেবের এখানে কি লুফলস আছে অথবা কি ব্যর্থতা আছে? নাই তো। আবার একটা স্টেজে যে ওনাকে দিবেন, কোন উদ্দেশ্যে দিবেন? একজনকে বাদ দিতে গেলেও তো একটা কারণ লাগবে। এটা বলে উনি বললেন, কোর্ট বলে দিলেন যে আপনি ট্রেন মিস করেছেন। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটে আসতেন এবং বলতেন যে আপনি আমির হোসেন সাহেবকে দিচ্ছেন, তার চেয়ে আমি যোগ্য, আমরা বিবেচনা করতাম। আজকে শেখ হাসিনার মামলার অন্য একটি মামলার, যেটা হলো এই লাস্ট 15 বছরে ওনার বিরুদ্ধে যে গুমের অভিযোগ আনা হয়েছে, সেই মামলার রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ডেট ছিল যে এই আজকের তারিখে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ হয়েছে, উনি আজকে কোর্টে এসেছেন। সেই সুযোগটা ট্রাইব্যুনাল নিয়েছেন, বলছে যে হ্যাঁ আপনি যেহেতু একজনের পক্ষে এঙ্গেজ হওয়ার জন্য আগে বলেছিলেন, সেই মামলায় আপনি ইন টাইমে আসেন, এই মামলায় যেহেতু আসছেন আমরা আপনাকে এঙ্গেজ করলাম। মানে রাষ্ট্র চাইলে পারে, ব্যক্তিগতভাবে কেউ চাইলে পারে? রাষ্ট্র না, উনার নাম হলো রাষ্ট্র নিয়োজিত আইনজীবী, কারণ উনার পেমেন্টটা করে রাষ্ট্র, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিবে আদালত। এই অ্যাপয়েন্টমেন্টটা রাষ্ট্র দিবে না, অ্যাপয়েন্টমেন্টটা দিবে আদালত, রাষ্ট্র হলো ওনাকে পে করবে। অতএব অ্যাবসলিউটলি কোর্ট এটা দিয়েছেন ওনাকে। এবং এই যে ওনাকে দিয়েছেন, এখন যদি কালকে এসে আরেকজন আইনজীবী এসে বলেন যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই, এটা উনার চেয়েও সিনিয়র আইনজীবী তো আছেন, উনার চেয়েও যোগ্য আইনজীবী থাকতেও পারেন, সে যদি বলে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই, তখন কি উনাকে বাদ দিবে কোর্ট? বাদ দিয়ে বলবে যে না, আপনার চেয়ে যোগ্য আইনজীবী পেয়েছি, আপনাকে দেওয়া হলো? দিবে না, কারণ একবার একজনকে এগেন্স্ট করা হয়েছে। উনি যদি অনুপস্থিত থাকে উইদাউট পারমিশন অফ দি কোর্ট, তখন কোর্ট এটা পারে। এইটাই এই লাস্ট শেখ হাসিনার মামলা যখন জাজমেন্ট হলো, সবাই দেখলাম একটা কথা বলছেন যে উনার মামলা প্রপারলি ডিফেন্ডেড হয় নাই, কারণ জেডাই খান পান্না ওই মামলায় আসামি পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তাকে কোর্ট সুযোগ দেয়নি। কিন্তু আসল ঘটনা তো তা না, আসল ঘটনা উনি ইন টাইমে আসেন নাই, আর উনি আসলেই দেওয়া যাবে এরকম কোনো বিধান নেই। ট্রাইব্যুনাল কি একজনের বেশি দিতে পারেন না আইনজীবী? একজন আসামির জন্য একজন দিতে পারেন। দিতে পারেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডাক্তার আব্দুর তুষার। যে আওয়ামী লীগ শেখ হাসিনা যে বীর দর্পে দেশ চালিয়েছেন 17 বছর ধরে, তার পক্ষে লড়াই করবার জন্য একজন আইনজীবী ট্রেন মিস করার পরে কেন গেলেন বলে মনে হয় আপনার? কি এখানকে আওয়ামী লীগের এত যারা শেখ হাসিনার জন্য জীবন দিতে পারেন, শেখ হাসিনার জন্য একেবারে লাইফ দিয়ে দিতে পারে, এমন মানুষগুলো তো আমরা দেখেছি বক্তব্যে, টেলিভিশনের বক্তব্যে। এই শেখ হাসিনার পক্ষে লড়বার জন্য ট্রেন কেন মিস করলো বলে মনে হয় আপনার? এই উত্তর আমি কি করে দিব? এটার উত্তর দিতে পারবেন সাংবাদিক হিসেবে আপনার কাছে? না, আমার এখানে কোনো মতামতই নাই। কেউ যদি ট্রেন মিস করে, ধরেন আপনি ট্রেনে উঠছেন, আপনি দেখলেন আর দুইটা লোক দৌড়াচ্ছে, আপনি ট্রেনের ভিতরে বসে থেকে বলতে পারবেন ওই দুজন কেন ট্রেন মিস করেছে? অথবা আপনি প্ল্যাটফর্মে বসে আছেন অন্য ট্রেনের সময়, জাস্ট আমি গেলে তো উনি আসেন নাই, কেন আসেন না? ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে উনি কেন সময় মতো যান নাই। আর বীর দর্পে দেশ চালিয়েছেন, আমি এটা স্বীকার করি না। বীর দর্পে দেশ চালানো ভিন্ন। বীর দর্পে দেশ চালাতে গেলে নৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী লোকজনকে সাথে নিয়ে দেশ চালাতে হয়। বীর দর্পে দেশ চালাতে গেলে আপনাকে দেশ চালাতে হবে এথিক্যালি, মরালি অ্যান্ড পলিটিক্যালি কারেক্টনেসের মধ্যে দিয়ে, সঠিকতার মধ্যে দিয়ে দেশ। নৈতিক সম্পন্ন লোক ছিল না তার সাথে? ছিল। আপনার কি মনে হয়? আপনিও তো সাংবাদিক, আপনি বলেন। আপনি বলেন না, সিনিয়র হইলে কি মানুষ ঠিক কথা বলে? এরকম কোনো কথা আছে কোথাও? আপনি বলেন নৈতিকভাবে। আমি কয়েকটা নাম বলি। ওনার যারা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজলে আমি কয়েকটা নাম বলতে পারি, বলবো না হয়তো, কিন্তু বলবো না কারণ কিছুদিন পরে আবার ওনারা শুরু করবে যে আমি ওনাদের বিরুদ্ধে কথা বলছি। এই দেশে তো সত্যি কথা বলা হচ্ছে মহাপাপ। আপনি সত্যি কথা বলতে পারবেন না? মুখ তো বন্ধ রাখি না বলি অনেক অনেক কথাবার্তা শুনতে হচ্ছে ইদানিং। রাষ্ট্রীয় এবং সরকারি মদতপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার লাইসেন্স পেয়েছে। সেই ব্যবসাগুলিকে ব্যবহার করে তারা ব্যাংকের টাকা সরিয়েছে, ভুয়া লোন ইস্যু করেছে। এগুলি চোখের সামনে হয়েছে। বাংলাদেশ ব্যাংক তদারকি করে যেসব প্রতিষ্ঠানে, সেই সব প্রতিষ্ঠানের আর্থিক লুটপাট হয়েছে। ওনারা মরালি স্ট্রং ছিলেন। ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে, প্রতিটি লাইসেন্স রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট লোকদেরকে দেওয়া হয়েছে। এটা কি মরাল এন্ড এথিক্যাল জাজমেন্ট? আমি শুধু ব্যাংকের কথা বললাম। একদিকে আপনি ব্যাংকের লাইসেন্স দিলেন কিছু লোককে নিজের পছন্দের, আবার তারা কি করলো? ব্যাংক লুট করলো, এবং সেই লুটপাটের ফলে যে অবস্থা তৈরি হলো, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো। তাহলে ইথিক্যাল মরাল জাজমেন্ট কোথায় থাকলো? আপনি ভোট করলেন, সেই ভোটে কেউ দাঁড়ায় না, নিজের দলের লোক স্বতন্ত্র দাঁড়ায়, নিজের দলের লোকজন গিয়ে ভোট করে নিজেরা। হ্যাঁ, আমিডামি তো ওনারাই নাম দিয়েছিলেন, তো তারা ভোট করেন।
স্বতন্ত্র প্রার্থী জিতে যায়, সরকারি দলের লোক গিয়ে তার বিজয় উদযাপন করে। কেন? কারণ ওই স্বতন্ত্র প্রার্থী জিতুক, তারা চেয়েছে, তাদের লিস্টের মধ্যে নাম ছিল। তাহলে সেটাকে নৈতিকভাবে বীর দর্পে দেশ শাসন করা বলে? বীর দর্পে দেশ শাসন করতে হয় না ভাই। বীর দর্পে ইলেকশনে পরাজিত হইলেও আপনি বীর দর্পে থাকতে পারবেন। কেন? আপনি ইলেকশনে পয়সা খরচ করেন নাই, আপনি ইলেকশনে গুন্ডা পান্ডা নিয়োগ করেন নাই, আপনি ইলেকশনে সরকারি প্রভাব ব্যবহার করেন নাই, আপনি ইলেকশনে কোনো গুন্ডা পান্ডাকে মনোনয়ন দেন নাই, এবং আপনার নিজের দল ইলেকশনে সৎভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা করে যদি আপনার জামানত বাজেয়াপ্ত হয়, তারপর আপনি বীর দর্পে থাকবেন। কেন? যে আপনি কোনো ভুল করেন নাই। বীর দর্প করার জন্য শাসন করতে হয় না, বীর দর্পে থাকার জন্য এই কথা বলতে পারতে হয় যে আমি যা করেছি ঠিক করেছি এবং এটাই সঠিক। আপনি ওই যে বীর দর্প শব্দটা বলেছেন, এটা নিয়ে আমার আপত্তি আছে। বক্তব্য তো এটাই ছিল, আমি যা করছি ঠিক, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, সেটা তো দর্প, স্বীকার করতে। সেটা হচ্ছে দর্প, সেটা বীর দর্প না, সেটা হচ্ছে দর্প, অহংকার। সেটা হচ্ছে এক ধরনের পজিশনকে কাজে লাগিয়ে নিজেকে শ্রেষ্ঠ কিংবা সেরা বলে দাবি করা। আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, এই যে বড় বড় ক্রয়গুলিতে বিরাট বিরাট দুর্নীতি হয়েছে, এটা তো পরিষ্কার, এটা সবার সামনে আছে। তাহলে সেইগুলির বিবেচনা কিভাবে হয়েছিল? আমি শুধু দুর্নীতির কথা বললাম। এবার আসেন রাজনৈতিকভাবে প্রতিপক্ষের উপর দমন পীড়ন চালানো, সেটা কি সঠিক কাজ ছিল? তার নিজের দলে কত যোগ্য মানুষ আছে, তার নিজের দলে কত শিক্ষিত মানুষ আছে, তাদের বদলে কারা নমিনেশন পেয়েছে? পরিবারের লোকজন নমিনেশন পেয়েছে, যারা তাকে, তিনি যাদেরকে পছন্দ করেন তারা, এবং এক কথাতে ঠিক হয়েছে। এবং শুধু কি নমিনেশন নিজের দলে, বিরোধী দলের নমিনেশনের অনুমতি ওইখান থেকে এসেছে, এবং এইভাবে দেশটি শাসিত হয়েছে। দেশের শাসনে যারা বিরোধী দল হতো, যারা বিপক্ষে দাঁড়াতো, আমি ডামি, হ্যাঁ, বিরোধী দল বলতে তখন বিএনপি জামাত ছিল না, না, ওনারা অনেক সময় তারা সাংবিধানিক ভাবে জাতীয় পার্টি ছিল। এবং হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আইনে কথা বলতে, হ্যাঁ হ্যাঁ, বিরোধী দল তো আপনাকে যে বিরোধিতা করে সবাই বিরোধী দল, কিন্তু সংসদে নির্বাচনে যে নির্বাচিত হয়ে অধিকাংশ সিট পায় বিরোধীদের পক্ষ থেকে, সে হচ্ছে বিরোধী দল। ব্যবসায়ীদের সংগঠনগুলিতে নির্বাচন হতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবীদের সংগঠনে কোনো নির্বাচন হতো, নিজের দলের অঙ্গ সংগঠনগুলির মধ্যে কোনো নির্বাচন হতো? কোনো নির্বাচন হতো না। নির্বাচন বস্তুটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছিল। আমাদের একটা সাধারণ ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন, নির্বাচন হইতো না। আমার মতো কিছু লোক গিয়ে জোরপূর্বক সেখানে নির্বাচনের আয়োজন করেছে, এবং করার পরে যেটা হয়েছে, দলীয়ভাবে পছন্দকৃত লোকগুলো জিতে নাই, এবং না জেতার ফলে তাদের কি সে দুঃখ, তারা টেবিলে বসে ঠিক করতো। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়, একটা অ্যালামনিরা নির্বাচন করবে, সেটাও হইতে দেয়নি, কোথাও নির্বাচন হইতো না। তো যেখানে সারা বাংলাদেশে কোথাও নির্বাচন হয় না, সেখানে আপনি বলেন যে দর্পে শাসন করেছে? দর্পে শাসন করে, শাসন করেছে, এবং সেই শাসনের ত্রুটির কারণে আজকে এইরকম অবস্থা তৈরি হয়েছে। ঠিক মতো নির্বাচন হইলে কি আজকে তত্ত্বাবধায়ক সরকার লাগে? আপনি যদি প্রমাণ করতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার লাগে? আমাদের এখানে লাগে। ঠিক মতো নির্বাচন হইলে কি আজকে আন্দোলন দরকার হতো? ঠিক মতো নির্বাচন হইলে কি প্রাণক্ষয়ের প্রয়োজন হইতো? ঠিক মতো নির্বাচন হলে কি নিজের দলের সব আজে বাজে লোকজনকে নমিনেশন দেওয়া যেত? যাইতো না। তখন দলের ভালো লোকগুলিকে নমিনেশন দিতে হইতো, যার জনপ্রিয়তা আছে, যে জিতে আসবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। তাজউদ্দিন ছাত্র অবস্থায় নির্বাচন করতে গিয়েছেন মাস্টার্স পরীক্ষা না দিয়া। কেন? কারণ জনপ্রিয়, এখানে গেলে জিতবে। আর এখানে কি হয়? এখানে কি হয়েছে? এখানে হয়েছে টিকিট পাইলেই জিতে, কারণ টিকিট পাওয়া মানেই ভোট, টিকিট পাওয়া মানেই উনি জিতবেন। আমি একাধিক প্রার্থীর নাম জানি, একদিকে টিকিট দেওয়া হয়েছে, আরেকদিকে পছন্দের লোককে দাঁড় করে দেওয়া হয়েছে। পছন্দের লোকের নাম তালিকাতে আছে বলে দলের টিকিট পাওয়া লোক হেরে আসছে এবং পাগল হয়ে ঘোরাফেরা করে। ধন্যবাদ আপনাকে। আমি এবং নিজের দলের যোগ্য মানুষকে যে মূল্যায়ন করে না, জাতির মূল্যায়ন, জনগণের মূল্যায়ন কিভাবে হবে? সমালোচনা সহ্য করার কোন শক্তি, প্রবণতা কারোর মধ্যে ছিল? হ্যাঁ ছিল। কিছু কিছু লোকের সমালোচনা হয়তো তারা সহ্য করে গেছেন, ভাবছেন তারা পাগল টাগল, উল্টাপাল্টা সমালোচনা করে। কিন্তু অধিকাংশ লোকের সমালোচনা কি তারা নিতে পেরেছেন? পারেন নাই। একটা গণতান্ত্রিক সরকারকে সমালোচনা করতে শুধু দিতে হবে না, সমালোচনাকে আমলে নিতে হবে। সমালোচনার মধ্যে যা সঠিক সেটা আমলে নিয়ে সেইটাকে ঠিক করতে হবে। এরপরে সে একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে, আমি বলে রাখি, আগামী দিনে কি দেখছেন? আগামী যে রাজনীতি, যে ক্ষমতায় যারা আসবেন, তাদের চিন্তা ভাবনা কি, এটা একটু আপনার কাছে জানতে চাইবো। আমি একটু যেতে চাই গাজী এম এস তামিম। যদিও আপনি আইনজীবী, তারপরও যেহেতু দেশের নাগরিক হিসেবে আমার একটা প্রশ্ন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে একটি কথা বলেছেন,
তিনি বলেছেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার হবে, আমাদের কথায় মামলা হারাবে। এতক্ষণ যিনি আব্দুল তুষার যেটা বলছিলেন যে আসলে তর্পের সাথে দেশ চালিয়েছেন হাসিনা, হাসিনার রূপগুলো কি আস্তে আস্তে এদিকে ট্রান্সফার হচ্ছে? যে আসলে এই রাজনীতিবিদদের নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য আপনি খুব বেশি আমলে নিতে পারবেন না, এবং আমরা যারা সাধারণ মানুষ তারা আমলে নেইও না। কারণ রাজনীতিবিদরা যখন নির্বাচনের সামনে আসে তখন তার সামনে যে জনগণ আছে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম কথা বলেন। এইটা আপনি আমলে নিলে খুব বড় ধরনের বিষয় আপনি আমলে নেন, আর না নিলে এরকম কিনা তাদের বিরুদ্ধে একটা সমালোচনা বিএনপির পক্ষ থেকে করা হয় যে তারা প্রশাসন দখল করে আছে, ভিসি দখলে নিয়েছে। এইটা কি তার প্রতিফলন কিনা, তার বক্তব্য এটা ফুটে উঠলো কিনা? এটা দুই পক্ষই দুই পক্ষকে বলে। জামাত বলতে চায় যে তারা দখল করেছে, আবার বিএনপি বলতে চায় জামাত দখল করেছে। তার মানে বুঝতে হবে যে দুই পক্ষই দখল করে আছে। এখন আসলে কারোরই দখল করার দরকার নাই। সামনে নির্বাচন আসছে, আমরা খুব আশা করছি যে এই নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগণ চায়, সেই জনগণ যাদেরকে চায় তারাই দখল করুক। কিন্তু দখল করলেই দখলে বসে, যেটা আপনারা বলছিলেন যে দখলে বসে যেন আবার বীর দর্পে শাসন করা শুরু না করে। মানুষের চাওয়া শুধু এতটুকুই যে বারবার এই সুযোগ আসে না। ৭৫-এ একবার সুযোগ এসছে, ৯০-তে একবার সুযোগ এসছে। আমরা দেখে নিই, শুনেছি আর কি, যে দুইবারই বাংলাদেশ ব্যর্থ হয়েছে। কোনো রাজনীতি পক্ষ বা রাজনৈতিক দল সফল হলেও বাংলাদেশ আলটিমেটলি ব্যর্থ হয়েছে। আরও একবার সুযোগ এসেছে, আমরা খুব বেশি আশা দেখছি না, আবার কিছু একদম আশান্বিত হচ্ছি না। কারণ হলো যে এই যে ১৫ বছর দেখেছি তার চেয়েও তো ভালো আছি। অন্তত এই এক বছরে কেউ গুম হয়েছে এটা শুনিনি, কারো বিচার বহির্ভূত হত্যা হয়েছে এটা শুনিনি। মানে কিছু আশার কথা বলতে চাচ্ছি। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, এই জন্য তাকে গুম করে নিয়ে এখন তো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। তারপরেও আপনি মাঝে মধ্যে খেয়াল করবেন, যিনি বর্তমান আইন উপদেষ্টা আছেন, উনার একটা ফেসবুক স্ট্যাটাসের কমেন্টগুলো পড়ে দেখবেন। উনি তো ক্ষমতায় আছেন, উনি চাইলে তো পারেন একজন মানুষকে মামলা দিয়ে তাকে জেলখানে নিতে। আপনি দেখবেন যে মানুষ কি ধরনের মন্তব্য ওনার ব্যাপারে করছেন। এবং এখন পর্যন্ত আমি লাস্ট ১ বছর ৩ মাসে দেখিনি যে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট বা পোস্ট করার কারণে কাউকে গ্রেফতার করা হয়েছে অথবা তাকে মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে। এইসব কিছু বিষয়ে আমি অন্তত ভালোভাবে দেখি। সম্প্রতি একজন সাংবাদিককে ১০ ঘন্টা আটকে রাখা হলো। না, ১০ ঘন্টা আটকিয়ে রাখা সেটা অন্য জিনিস, সেটা আইন শৃঙ্খলা বাহিনী চাইলে দু একটা পড়তে। এই ধরনের দু একটা ইনসিডেন্ট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা হতেই পারে, কিন্তু এটা আপনি একটা সিস্টেম্যাটিক প্যাটার্নে পরিণত করবেন। দেখবেন যে ফেসবুকে এর আগে ৫ই আগস্টের আগে ফেসবুকে লিখলেই কেউ বলতো, বন্ধুরা ফোন করে, যে তুই এই যেটা লিখেছিস তুই কিন্তু কিছুদিন পরে নাই হয়ে যাবি। এবং আমার কাছে একটা নিউজ আছে যে কোনো একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেটা হয়তো বা ১৫ই আগস্ট অথবা ১৬ই ডিসেম্বর অনুষ্ঠানে, একজন শিক্ষক বাম হাত দিয়ে, তার ডান হাতে কোনো সময় বাম হাত দিয়ে শেখ মুজিব সাহেবের প্রতিকৃতিতে মালা অর্পণ করেছিলেন। সেই অপরাধে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। এই যে একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, রাষ্ট্রে ৪,৫০০ কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর নামে মুরাল, প্রতিকৃতি, তারপরে ওই যে মুজিব শতবর্ষ, আপনি দেখবেন এখনো রাষ্ট্রীয় অনেক কাগজপত্রের কর্নারে একটা লোগো থাকে। এরপরে প্রত্যেকটি সরকারি অফিসে একটা কাউন্টিং ডাউন মেশিন বসানো হয়েছিল, যে এই যে ওনার মৃত্যুবার্ষিকী মানে জন্মবার্ষিকী কবে আসবেন। তারপরে প্রত্যেকটি অফিসে একটা করে কর্নার রাখা হয়েছিল, মুজিব কর্নার, ওইখানে থাকবে, প্রত্যেকটি অফিসে থাকতেই হবে। এরপরে বিভিন্ন দিবসে অঙ্কন প্রতিযোগিতা, এই ধরনের নানান রকম আয়োজন করে এই নামটা জপন করা হতো, যার ব্যয় হয়েছিল ৪,৫০০ কোটি টাকা রাষ্ট্রের। এটা গভর্নমেন্ট রিপোর্ট। এই যে একটা সংস্কৃতিতে আমরা পৌঁছেছিলাম, আলটিমেটলি এই দেশের মানুষই তো এটা করেছে, হঠাৎ করে অন্য গ্রহ থেকে এসে নেই। সেই মানুষগুলাই হয়তোবা, তারই আশপাশের মানুষগুলাই এখন রাষ্ট্র চালাচ্ছে। একসাথেই তো রাষ্ট্র পরিবর্তন হবে না। আমরা খুব আশা করছি যে এই ১৪০০ প্রাণের বিনিময়ে যেন এই বাংলাদেশটা অন্তত সেভ হয়। আমরা আশা করব যে সামনে যারা গভর্নমেন্ট আসবেন, এই যে গভর্নমেন্ট এখন আছেন, এটা তো খুবই অল্প সময়ের গভর্নমেন্ট, এনাদের কোনো বড় ধরনের কাজ হাতে নেওয়ারই সুযোগ নেই। এনারা মাঝখানে এসছেন, আবার যেন ফ্যাসিজম ফিরে না আসতে পারে তার একটা প্রক্রিয়া তৈরি করে একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ওনারা চলে যাবেন। ওনারা হলো জাস্ট গাড়িটাকে স্টার্ট করিয়ে দিয়ে চলে যাওয়া। তাদের হাতে যেন আবার ওই ধরনের সংস্কৃতি ফিরে না আসে, এটাই হলো মানুষের চাওয়া।
এবং এই চাওয়াটা যদি আপনি বারবার মানুষকে ব্যর্থ করেন তাহলে আর মানুষ রাস্তায় নামবে না, আর মানুষ দেশের জন্য প্রাণ দিবে না। এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। জামায়াত আমিরের একটা কথা চট্টগ্রামে যেহেতু বলেছেন, তিনি একটা কথা বলেছেন, জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই কথা এখন সাহস করে কেউই বলতে পারবে না, যদি বললে শুধু মানুষ হাসবে না, ঘরের কোনার ব্যাঙও হাসবে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যেহেতু আমরা জানি, আপনি নিজেই বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতির খাতাটা অনেক বিশাল। এখন যারা বিরোধী দল বা এখন যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারাও কি এরকম সাহস নিয়ে বলতে পারে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন বা ভবিষ্যতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন, এমন প্রত্যাশা কার কার দিকে, কোন দলে দেখতে? কোন দল বলেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে না? আগের সরকারও বলতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার আগের সরকারও বলতো জিরো টলারেন্স। আর জামাত ইসলাম ক্ষমতায় সেভাবে আসে নাই, যদি আসেন তারাও বলেছেন জিরো টলারেন্স। ফলে দুর্নীতির পক্ষে তো কেউ বলে নাই কখনো, আমি জানি না এটা কেন। আর ফেসবুকে লেখার জন্য এই সরকারের সময় গ্রেপ্তার হয়েছে, কিন্তু ফেসবুকে লেখার জন্য একটা ছেলে গ্রেপ্তার হয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আর অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সম্ভবত, উনি আটক হয়েছেন এই লেখালেখি করার জন্য। হয়, একেবারে যে হয় না তা না, মানে এখনো হয়, হয় আগের চেয়ে কম হয়, কিন্তু হয়, একেবারে যে হয় না তা না। আর ওই আইনটাও তো বাতিল করে নাই। এই সাইবার লয়ের বিরুদ্ধে তো অনেক সোচ্চার ছিলেন সবাই, কিন্তু সাইবার লয়ের সবগুলি ধারা তো বাতিল করা হয় নাই, বরং ঘুরিয়ে ফিরে ওই সাইবার লকে নানানভাবে রাখা হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য প্রদানের জন্য অতি কঠোর শাস্তি আছে, আবার অন্যান্য অপরাধের জন্য নরম শাস্তি আছে। যে প্রসঙ্গে আপনি ছিলেন, দুর্নীতির পক্ষে কোনো দলই কথা বলে না, কোনোদিনই বলে নাই বাংলাদেশে। সবাই বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এবং পরে যখন ক্ষমতায় গিয়েছে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন মানুষেরা, হয় তারা নিজেরা অথবা তাদের নাম পরিচয়কে কাজে লাগিয়ে দলের সদস্যরা অথবা দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, তারা নানানভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছেন, এবং সেই দুর্নীতির একাধিক প্রমাণ, তথ্য, সাক্ষ্য বিভিন্ন জায়গাতে আছে। এটা আলাদা করে বলার কিছু নাই। জামায়াত আমিরের বক্তব্যটা কি সেরকম কিনা? এটা ওনারা কোনোদিন ক্ষমতায় গেলে আমরা বুঝতে পারবো যে ওনারা দুর্নীতি আসলে বন্ধ করতে পারছেন কি পারছেন না, অথবা কতটুকু দুর্নীতি তারা বন্ধ করবেন। ওনারা আংশিক ক্ষমতায় গিয়েছিলেন কিছুদিন, অথবা তারা যদি ওইটাকে ক্ষমতা বলে না, ওইটা একটা জোটের মধ্যে থাকার কারণে দুইটা মন্ত্রণালয়ে পেয়েছিলেন, সেটাকে কি ক্ষমতা থাকা বলে না। ক্ষমতা মানে হচ্ছে যখন আপনি ক্ষমতার পলিসি নির্ধারণ করতে পারবেন, আপনি যখন নিজে ঠিক করতে পারবেন কে মন্ত্রী হবে এবং কে মন্ত্রী হবে না, আপনি যখন ঠিক করতে পারবেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে, সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ কে পাবে কে পাবে না, ওই ক্ষমতা তাদের কাছে ছিল না। তো ফলে ওনারা কখনো ক্ষমতায় যান নাই। ক্ষমতায় যদি কখনো যান, নিশ্চয়ই তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারবো তারা কি আসলে দুর্নীতি বন্ধ করতে চেয়েছেন নাকি দুর্নীতিকে নতুন ভাবে ডিফাইন করেছেন, সেটা আমাদেরকে। যেমন দুর্নীতি কিন্তু শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি অনেক ক্ষেত্রে মানসিক দুর্নীতি আছে, দুর্নীতি অনেক সময় নৈতিক দুর্নীতি আছে। যে নীতি, কেমন দুর্নীতি, আমি আপনার সহজ বিষয় বলি। আপনি ভালো করছেন, মনে করেন কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে আপনি একটা কাজ করছেন, কিন্তু আপনি টেন্ডার করলেন না, এটা কিন্তু দুর্নীতি। আপনি টেন্ডার করেন নাই, হয়তো তারপরে বাজার থেকে সবচেয়ে সস্তা জিনিসটা কিনেছেন, কিন্তু টেন্ডার না করা মানে দুর্নীতি। অতএব দুর্নীতির নানান প্রকার ভেদ আছে। প্রসেস না মানলে দুর্নীতি হয়, ইতিহাসকে অস্বীকার করলে দুর্নীতি হয়, তথ্য বিকৃতি করলে দুর্নীতি হয়, সেখানে তো টাকা জড়িত না, কিন্তু তারপরেও সেটা দুর্নীতি। ফলে দুর্নীতির নানান প্রকার ভেদ আছে। প্রকৃত অর্থেই যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়, তাহলে ওনাদের চেয়ে বেশি ধন্যবাদ কেউ আর কেউ পাবেন। একটু যেতে গাজী ইসলামী একই প্রশ্ন। আসলে জামায়াত তো ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করেন, তারা অনেক সময় বক্তব্য বলেছেন যে বলেই বেড়াচ্ছেন যে আসলে আল্লাহ কবুল করেছেন মনে হয় জামায়াতকে, যে তারা ক্ষমতায় আসবেন, এরকম একটি বিষয় বক্তব্যও দিচ্ছেন তারা। জামায়াতের আমিরের এই বক্তব্য, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এই বক্তব্য কি অন্যান্য দলের যে বক্তব্য সেই বক্তব্যের মতোই কিনা তুই যদি বলতে? আমরা ভবিষ্যতের কোনো কথায় বিশ্বাস করতে চাই না, আমরা যেটা দেখে এসেছি সেটুকু বিশ্বাস করতে চাই। তার মধ্যে যেটা বললেন যে জামাত ক্ষমতায় আসেনি ঠিকই, কিন্তু দুটি মন্ত্রণালয় চালিয়েছে, যেটা আমরা দুটি বা তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন দুজন, সেখানে আমরা কোনো দুর্নীতি দেখতে পাইনি। এবং এটার ব্যাপারে ওই তৎকালীন ওই দুজন মন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন সরকারকে এবং পরবর্তী সরকারকে, যে আমরা মন্ত্রী থাকা অবস্থায় এই তিনটি মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে, তাহলে কোনো একটা চ্যালেঞ্জ উনি ছুড়ে দিয়েছিলেন, সেটা আওয়ামী লীগ সরকারও পরবর্তীতে পারেনি। তাহলে এটুক বোঝা যাচ্ছে যে ওনারা এই দুজন ব্যক্তি দুর্নীতিমুক্ত ছিলেন।
এটুকু আমরা অন্তত প্রমাণ পেয়েছি। আর ওনারা যেহেতু কখনো ক্ষমতায় আসেননি, অতএব আমরা বলতে পারছি না এটা। তবে এতটুকুই দিয়ে প্রমাণ পাওয়া যায়, যেটা আমরা এর আগে অন্য কোনো ক্ষেত্রে দেখেছি কিনা, কিছুটা হলেও প্রমাণ পাওয়া যায় যে ওনারা চেষ্টা হয়তো বা করবেন। আর এর বাইরে অন্যান্য যেখানে দায়িত্ব পালন করার সুযোগ জামাত ইসলামীর সদস্যবৃন্দের হয়েছে, স্কুলে, কোনো প্রতিষ্ঠানে, কোনো আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে অথবা সচিবালয়ের এরকম কোথাও যেসব জায়গায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই সব জায়গায় ওনারা যেখানে দায়িত্ব পালন করেছে, সেটার সাথে যদি আমরা অন্যান্য রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের সাথে তুলনা করি, তাহলে হয়তো বা আমরা অন্যদের সাথে আপনি বলছেন তাদের প্রতিষ্ঠানে তেমন দুর্নীতি নেই, কিন্তু ইসলামী ব্যাংকের যে কয়েকদিন আগে এতগুলো মানুষকে তারা চাকরিচ্যুত করলো, এটাও তো একটা দুর্নীতি কিনা নাকি? এটা দুর্নীতি হিসেবে আপনারা নিচ্ছেন, নেবে কিনা ওনারা? এটা তো এই যে গত 15 বছরের অ্যাপয়েন্টমেন্টে যদি কোনো দুর্নীতি থেকে থাকে এবং যার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তো এটা দুর্নীতি না। আর এটা তো আমি আসলে জানি না যে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আপনি জানেন যে লাস্টে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এসালম গ্রুপকে একদম তৎকালীন সরকার দিয়েছিল, এবং এসালম ওই ব্যাংকগুলো থেকে ইচ্ছা মতো টাকা নিয়েছে। মানে যেটা এই যে সাধারণ মানুষের কষ্টের জমানো টাকাগুলো মানে পানির মতো নিয়েছে। এবং এমন ইসলামী ব্যাংক থেকে নিয়েছে, অন্যান্য ব্যাংকগুলো তো আমি বলছি যে এই 5টি ইসলামী ব্যাংকের দায়িত্ব এসালম গ্রুপকে দেওয়া হয়েছিল। এর ছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। এইসব জায়গা থেকে নামে বেনামে যেসব কোম্পানির কোনো নাম নাই, জাস্ট একটা নাম দিয়ে তাদের নামে হাজার হাজার কোটি টাকা, এর দায় এই 5,000 যারা চাকরিচ্যুত হলো তাদের উপর চাপানো হলো, এরকম বিষয়টা না। এটা নিয়ে গিয়েছে। এই যে নেওয়ার পরে বা নেওয়ার মধ্যবর্তী সময়ে যে সকল দুর্নীতি করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা যদি তার মধ্যে পড়ে, তাহলে তো এটা ব্যাংকের ব্যবস্থাপনার জন্য এটা ঠিক আছে। আর যদি মনে হয় যে না, শুধুমাত্র, তবে প্রত্যেক ব্যক্তিকে, অঞ্চলের মানুষকে তারা চাকরিচ্যুত করেছেন, তবে প্রত্যেক ব্যক্তিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাকে শুনতে হবে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। সেটা যেভাবেই সে নিয়োগ পাক না কেন, তাকে না শুনে তাকে তার অবস্থান থেকে, চেয়ার থেকে সরানোর আইনগত কোনো ভিত্তি নেই। এটাকে বলে ন্যাচারাল জাস্টিস। সেটাই বলছেন, সেটা তো এক ধরনের দুর্নীতি। তাকে ডিফেন্ড করার সুযোগ না দেওয়া মানে তো এক ধরনের দুর্নীতি। না, দুর্নীতি না, এটাকে বলে হলো যে এটা হলো যে ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে। ন্যাচারাল জাস্টিসে সবসময় আপনার ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে তাকে শুনতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জেনোসাইডের আশঙ্কা বিষয়টি নিয়ে। আলোচনা হচ্ছে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনায় যারা ছিলেন: ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, ছিলেন গাজী MH তামিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।